স্নিগ্ধা একটা জিনিস বলতো, টপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার কোনটা বেশি গরম বলতো? মানে বলা হয় যে স্ট্র্যাটোস্ফিয়ার একটু বেশি গরম, কেন বল দেখি, জানিস? কেন? না। কেউ বলতে পারবি? বলতো দেখি, পারবি না? আগের দিন হ্যাঁ, বলেছি। ওখানে তো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে। না ওরকম নয়, দেখ, হ্যাঁ উচ্চতা বৃদ্ধি ঠিকই বলেছিস, আসলে কি হয় বলতো, এই দেখ, এই কোশ্চেনটা দেখ, 23-এর কোশ্চেনটা, ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুর উষ্ণতায় টপোস্ফিয়ারের তুলনায় বেশি হয় কেন? ঠিক আছে, আমরা কি বললাম বলতো একটু আগে, যে স্ট্র্যাটোস্ফিয়ারের একটা অংশ থাকে যেখানে ওজোন গ্যাস থাকে, বলেছি তো। এবার আমরা কি জানি, ওজোন গ্যাস হচ্ছে যে আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি শোষণ করে, অর্থাৎ একটা রশ্মি, সূর্যের একটা কিরণের অংশ ওই অংশে শোষণ হয়, যেহেতু ওই অংশে শোষণ হয় তাই ওই অংশটা বেশি গরম থাকে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার তো? বেশ, এইটা একটু দেখে নিস যে বায়ুমণ্ডলে মোট ওজন গ্যাসের, ওজনের গ্যাসের কত শতাংশ স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার মিলিয়ে 90% অবস্থান করে। ঠিক আছে, মানে অর্থাৎ বায়ুমণ্ডলের যে সবচেয়ে বেশি ভারী অংশটা সবচেয়ে নিচের দিকে থাকে। ঠিক আছে, দেখ এরপরে দেখ এইটা, এই 27 নম্বর কোশ্চেন দেখ, স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রিক অক্সাইড গ্যাসের বৃদ্ধির কারণ ও ফলাফল। কেউ বলতে পারবি স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রিক অক্সাইড যদি বৃদ্ধি হয়, আমি এটা বন্ধ করে দিলাম, বল দেখি কেউ, সেলি বা লিসা তোরা তো পড়েছিস, একটু বল দেখি যে এনও যদি বেড়ে যায়, ঠিক আছে, এনও হচ্ছে নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক অক্সাইড, এই এনও জাতীয় যৌগগুলো যদি বেড়ে যায় তাহলে আমাদের পরিবেশে কীরকম ইফেক্ট হবে বলতো? হ্যাঁ, ওখানে যদি মানে ওই এটা যদি বেড়ে যায় তাহলে ওজন যে এটা থাকে সেটা বিভাজিত হয়ে যাবে, যার ফলে ওই যে আল্ট্রাভায়োলেট রশ্মি ওটা মানে পৃথিবীতে প্রবেশ করে যাবে, গুড। যেটা আমাদের ঠিক আছে, মানব। আমরা দু ধরনের গ্যাস এবার পড়বো, একটা তো তোরা সবাই জানিস ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, সিএফসি, যেটা হচ্ছে যে ওজোন গ্যাসকে ফুটো করে দেয়। আর আরও একটা গ্যাস তোরা এবার জানবি যেটা হচ্ছে যে এনও গ্যাস, নাইট্রিক অক্সাইড, ভালো করে দেখবি, বানান দেখবি, দু ধরনের হয়, নাইট্রাস আর নাইট্রিক। ঠিক আছে, যখন নাইট্রিক হবে তখন এনও, ঠিক আছে, এই নাইট্রিক অ্যাসিড যদি বেশি হয় তাহলে সেটা অ্যাকচুয়ালি কী করে, যে ওজোন গ্যাসকে আমরা ধ্বংস করে। এরপর আমি যখন পড়বো ওজোন গ্যাস তখন আমি বলে দেবো যে কীভাবে ওজোন এগুলো ক্ষতি করে, বাট এখনের জন্য জান যে নাইট্রাস অক্সাইড ওজোন গ্যাসের সাথে রিয়াকশন করে দিয়ে ওজোনকে অক্সিজেনে কনভার্ট করে, অর্থাৎ ওজনের সাথে রিয়াকশন করে ওজোন গ্যাসকে নষ্ট করে দেয়। আর নষ্ট করে দিলে এই ফুটো হয়ে গেল, নষ্ট করে দেওয়া মানেই ওজোন গ্যাসটা মানে পাতলা হয়ে গেল বা ফুটো হয়ে গেল। তার ফলে কি হয়, ছাতার মাঝে যদি ফুটো করে দিস তাহলে যে সূর্যরশ্মি যেমন ভিতর দিয়ে চলে আসে, সেই রকমভাবে আল্ট্রা ভায়োলেট রশ্মিটাও ওই ফুটো ওজোন গ্যাসের স্তর মধ্য দিয়ে চলে আসবে। আর যখনই ওজোন গ্যাসটা আসবে তখনই আমাদের পৃথিবীতে মানে অ্যাকচুয়ালি ক্যান্সারের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই জন্য দেখবি বলা হয় গ্রীষ্মকালে অত্যধিক রোদের জন্য দেখবি ছাতা, একটা কোশ্চেন আমি বানাচ্ছি তোদেরকে, ঠিক আছে, দেখ ভালো করে কোশ্চেন দেখ, যে ধরো তোমার কাছে ছাতা আছে, অত্যধিক রোদ গ্রীষ্মকালে হয়েছে, সেই সময় তুমি কি ছাতা ব্যবহার করবে না করবে না? ঠিক আছে, একটা কারণ তুই বলতে পারিস যে প্রচুর গরম থেকে বাঁচার জন্য, আর একটা হচ্ছে যে যে দেখ এখন ওজোন গ্যাস খুব পাতলা হয়ে আছে, মানে কিছু কিছু ফুটো থেকেই থাকে, গরমের সাথে সাথে কিছু আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু চলে আসে। ঠিক আছে, যখনই চলে আসে সেইটা তোর প্রকৃতির ক্ষতি করে, সাথে সাথে তুই যদি থাকিস তোরও ক্ষতি করবে, তাহলে স্কিন ক্যান্সার বা চামড়া ক্যান্সার হতে পারে। এবার তুই যদি ছাতা ইউজ করিস তাহলে ছাতাতেই ওটা অনেকটা আটকে যাচ্ছে, যার ফলে সেটা তোর মধ্যে আর ক্ষতি করছে না। ক্লিয়ার তো? এই কোশ্চেনটা আগেই বলেছি, দেখ 28-এর কোশ্চেনটা, স্ট্র্যাটোস্ফিয়ারে কীভাবে জীবজগৎকে রক্ষা করে। এই একই জিনিস, স্ট্র্যাটোস্ফিয়ারের একটা অংশ হচ্ছে অতি বেগুনি রশ্মি, এই অতি, যা একবার দাঁড়াতো, এটা রেকর্ডিংটা শুরু করেছে, হ্যাঁ, অতি বেগুনি রশ্মি আছে। এবার সরি, স্ট্র্যাটোস্ফিয়ারের একটা অংশ হচ্ছে ওজোন গ্যাস বা ওজোন গ্যাসের স্তর। ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো ওজোন গ্যাসের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না, যেহেতু পারে না তাহলে পৃথিবীকে ও আল্ট্রাভায়োলেট রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, দেখ এবার দেখ এইটা একটুখানি দেখে নিস, ওজোন গ্যাস তো সবই জানিস, কিন্তু এই প্রাকৃতিক সৌর পর্দা কি, এটা একটা নতুন নাম। ঠিক আছে,
সৌর পর্দা কি একটা নতুন নাম, ঠিক আছে? ওই ওজন স্তরটাকেই বলবো আমি সৌর পর্দা, একটা পর্দার মতো বা ছাতার মতো পৃথিবীকে রক্ষা করছে, ঠিক আছে? এই জন্যই আমি এটাকে বলবো প্রাকৃতিক সৌর পর্দা। বাকিটা তোরা তো জানিস, এক্ষুনি বললাম বারবার, ঠিক আছে? ওজন গ্যাসেরই কাজ শুধুমাত্র আল্ট্রা ভায়োলেট রশ্মিকে একমাত্র পাতলা একটা পর্দার মতো আটকে দিচ্ছে পৃথিবীকে আসার থেকে, মানে পৃথিবীতে পৌঁছানোর আগে, সেই জন্য একে বলবো আমি সৌর পর্দা, ঠিক আছে? তারপরে দেখ 30 নম্বর কোশ্চেন দেখ, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনকে পৃথিবীর রক্ষাকারী বা উপকারী ওজন বলে, কিন্তু টপোস্ফিয়ারে ওজনকে দুষ্ট ওজন বা অপকারী ওজন বলা হয় কেন? কে বলতে পারিস বল দেখি, একটুখানি ভিতরে ঢুকিয়ে দিই, বল তো সেলি, এটা ভালো কোশ্চেন তোর জন্য, বল। স্ট্র্যাটোস কোশ্চেনটা আরেকবার বলুন। দেখ মানে ওজন গ্যাস, এখনই কি বললি, এতক্ষণ ধরে আলোচনা করলাম, দেখ ওজন গ্যাস কি করে আল্ট্রা ভায়োলেট রশ্মিকে আটকে দেয়, তাহলে পৃথিবীকে বাঁচায়, অর্থাৎ ওজন গ্যাস ভালো, তাই তো এতক্ষণ বললাম। এবার আমি বলছি যে ট্রপোস্ফিয়ারে যদি থাকে তাহলে সেটা খারাপ, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে যদি থাকে তাহলে সেটা ভালো, ঠিক আছে? কেন বল, এটা ভালো কোশ্চেন, দেখি বলতে পারিস কিনা, তারপরে ওদেরকে যে ধরবো, পারবি বলতে? স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে ওখানে তো কোনো প্রাকৃতিক গোলযোগ হয় না, তাই জন্য ওখানে। না ওইটা নয়, ধরতে পারিস নি, ঠিক আছে। আর আর অন্য কেউ, আর অন্য কেউ বলতে পারবি? ইয়ে বল দেখি, একটু চেষ্টা কর দেখি, রাখি দেখি, স্নিগ্ধা পারবি? বেশ ঠিক আছে, দেখ আমি বলছি, স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজন গ্যাস থাকে সেই ওজন গ্যাস কিন্তু আমাদের আল্ট্রা ভায়োলেট থেকে রক্ষা করে, ঠিক আছে? সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন গ্যাস ভালো। কিন্তু যদি ওই গ্যাসই, ওই ওজন গ্যাসই ট্রপোস্ফিয়ারে থাকে, সেই ট্রপোস্ফিয়ারে পরে একটু পরে বুঝতে পারবি, দেখবি ওই ওজন গ্যাস অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, ঠিক আছে? অনেক গ্যাস আছে তার মধ্যে গরম যে করে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, একটা গ্যাস হলো ওজন গ্যাস, বুঝতে পারছি? অনেকগুলো গ্যাস গ্লোবাল ওয়ার্মিং করে, তার মধ্যে একটা হলো ওজন গ্যাস, যেটা তাহলে দেখ যদি স্ট্র্যাটোস্ফিয়ারে যদি থাকে তাহলে সেটাকে আমাকে আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে আটকে দিচ্ছে, কিন্তু ট্রপোস্ফিয়ারে যদি থাকে তাহলে কিন্তু হিটটাকে আটকে দিয়ে কি করছে, পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? বেশ, এই জন্য স্টপোস্ফিয়ারকে বলা হয়, এই স্টপোস্ফিয়ারের ওজনকে একমাত্র খারাপ সৃষ্টি করে। আরও দেখ, আরও অনেক জিনিস রয়েছে, দেখ এটা ধোঁয়াশা সৃষ্টি করে, তারপরে প্রাণীর শ্বাসতন্ত্রে ক্ষতি করে, শস্য উৎপাদন হ্রাস করে, এদের গ্রিন হাউস প্রভাব ফেলে, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আসল কারণ, হচ্ছে দেখ এই যে গ্রিন হাউস প্রভাব ফেলে বা অ্যাসিড বৃষ্টি পরিমাণ বাড়ায়, এইটাই হচ্ছে আসল কারণ, যে এটা হচ্ছে যে একটা আল্ট্রাভায়োলেট রশ্মিকে যেরকম আটকাচ্ছে, একইভাবে ওই ওজন গ্যাসই কিন্তু আমাদের ট্রপোস্ফিয়ারে থাকলে তার পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ এটা গ্লোবাল ওয়ার্মিং গ্যাস হিসেবে আমাদের ইউজ হচ্ছে, মানে ব্যবহৃত হচ্ছে। সেই জন্য এই ট্রপোস্ফিয়ারে যদি ওজন গ্যাস থাকে তাহলে সেটা খুব খারাপ, ঠিক আছে? এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য বলেছিলাম, এইটা আজকে আর বলছি না। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম কারোর প্রবলেম আছে বল একটুখানি, যদি প্রবলেম থাকে তাহলে বল। আচ্ছা ঠিক আছে, বেশ। এরপরে দেখ এই 32 কোশ্চেনটা দেখ, 32-এর হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? সবাই দেখতে পাচ্ছিস তো রে? হ্যাঁ স্যার। গুড। এই দেখ এটা বলছে যে 32টা দেখ, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি আর এই স্তরে সর্বনিম্ন তাপমাত্রা কত? এটা তো আগেই পড়েছিস, মেসোস্ফিয়ার, আর সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? বেশ, এরপরে বলছি যে এই যে মেসোস্ফিয়ার দেখ ভালো করে দেখ। আচ্ছা, মেরুজ্যোতি দেখা যায় কেন বলতো? ফেলি একটুখানি বলতো দেখি। ওই অ্যাটমসফিয়ারে যে ওই আয়নিত যেসব কণাগুলো থাকে সেটার জন্য। একদম তাই, ঠিক আছে। বেশ, এইখানে একটা কোশ্চেন দিয়েছে, তো ভালো করে দেখ। উল্কাপিণ্ড ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার পার হওয়ার পর শুধুমাত্র মেসোস্ফিয়ারে এসেই নিভে যায় কেন? ঠিক আছে, দেখবি এই উল্কাপিণ্ডগুলো দেখা যায়, উল্কাপিণ্ড হচ্ছে অনেক কি হয় বলতো, অনেক জ্বলন বা আচ্ছা কেউ বলতে পারবি যদি ধর মহাকাশে একটা জিনিস ধর ভেঙে, হ্যাঁ ওইগুলো যদি ভেঙে যায় ভাব, তাহলে কি হয় বলতো, মানে আগুন লেগে যায়, কেন আগুন লেগে যায় বল দেখি, কেউ বলতে পারবি? হ্যাঁ, মানে প্রচণ্ড স্পিডে নিচে নামতে থাকে, আর এত স্পিডে নামার ফলে বায়ুর সংস্পর্শে এসে
হ্যাঁ একবারে জ্বলতে থাকে, মানে এত জোর ঘর্ষণ হয় আর এত স্পিডে পড়তে থাকে, তাতে ঘর্ষণ হওয়ার পরে প্রচণ্ড হিট তৈরি হয়, এই হিট হওয়ার পরে আগুন জ্বলতে থাকে, সেই জন্য এইগুলোকে আগুন জ্বলার মধ্যে দিয়ে আবার নিচে পড়তে থাকে। ঠিক আছে, এবার যদি ভেবে দেয় যদি আগুন না নিভতো না আগুন যদি না ধরতো তাহলে আবার মুশকিল। ঠিক আছে, আগুন যদি না নিভতো, আগুন যদি না ধরতো তাহলে একবার বড় ওই পাথরের মতো বড় বড় পিণ্ডগুলো নিচে এসে পড়তো। ঠিক আছে, সেটা হয় না জেনারেলি, বায়ুমণ্ডলের মধ্যেই ঘষা পেয়ে ওটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, বায়ুমণ্ডলেই 90% ধ্বংস হয়ে যায়, এরপরেও যদি কিছু থেকে থাকে 10%-এর মতো, তখন সেটা নিচে এসে পৃথিবীতে পড়ে, তখন সেগুলো বিশাল উল্কাপিণ্ড বলে। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখ, এইখানে বলছে যে ওই যে ধর মহাকাশের কোনো অংশ বা উল্কাপিণ্ড যখন নিচে আসে তখন জ্বলতে থাকে, এবার জ্বলে আসে পর ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এতগুলোর মধ্যে জ্বলতে থাকে, কিন্তু মেসোস্ফিয়ারে এসেও নিভে যায়। এটা কেন হয় দেখ কি বলেছে, দেখ বায়ুমণ্ডলের উপস্থিতি বিভিন্ন স্তরগুলির মধ্যে এক্সোস্ফিয়ারের উষ্ণতা সর্বোচ্চ, আমরা কি জানি এক্সোস্ফিয়ারের উষ্ণতা অলমোস্ট 1600 ডিগ্রি, মেসোস্ফিয়ারের আবার বলছে যে একবারে -100 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখ তাহলে দেখ এইটা একটু দেখাই তাহলে বুঝতে পারবি। ভালো করে দেখ ছকটা, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এইগুলোতে প্রচণ্ড টেম্পারেচার, দেখ 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এত ডিগ্রি অলরেডি রয়েছে, আবার প্রচণ্ড বেগের নিচে নামছে ঘর্ষণের ফলে, সেই ঘর্ষণের ফলে আগুন ধরছে, কিন্তু যখনই মেসোস্ফিয়ারে ঢুকছে দেখ -93 ডিগ্রি হয়ে যাচ্ছে, 0 থেকে -93 ডিগ্রি, তাহলে বুঝতে পারছিস কত ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার এত ঠান্ডা যখনই হয়ে যাচ্ছে আগুন অলরেডি নিভে যাচ্ছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার তো এটা? তাহলে উপরের স্তরগুলোর উপরের স্তর মানে হচ্ছে যে এই দুটো স্তর ম্যাগনেটোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, এইগুলোতে প্রচণ্ড পরিমাণ গরম থাকে, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই জন্য এগুলো জ্বলতে থাকে, কিন্তু যখনই এটা মেসোস্ফিয়ারে প্রবেশ করে তখন এর তাপমাত্রা হয়ে যায় 0 ডিগ্রি থেকে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এত ঠান্ডাতে যে কোনো জ্বলিত বস্তুই নিভে যায়। বুঝতে পেরেছিস কি বলছি? ক্লিয়ার? এরপরে দেখ এটাকে হচ্ছে মেসোপজ, আমি আগের দিন বলেছিলাম যে মেসোপজের খুব ভালো কিন্তু বোঝা যায় না, ট্রপোপজ ভালো বোঝা যায়, স্ট্র্যাটোপজ ভালো করে বোঝা যায়, মেসোপজ এইখানে খুব মুশকিল। মেসোপজ সবসময় মনে রাখবি নিচেরটা যে কোনো দুটো স্তরের মধ্যবর্তী যে সীমানা সেইটাকে তার নিচের স্তরের অংশ দিয়ে নাম করা হয় আর পজ যোগ করা হয়। ঠিক আছে, ধর ট্রপোপজ আর ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে নিচে কোনটা রয়েছে ট্রপোস্ফিয়ার, তাহলে নাম হবে ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার আর তার উপরে যে আছে নাম হবে স্ট্র্যাটোপজ, আর এটা হচ্ছে যে মেসোপজ, মেসোস্ফিয়ার তার উপরে যে আছে নাম হবে মেসোপজ। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বলছি? কিন্তু এই মেসোপজ, ট্রপোপজ আর স্ট্র্যাটোপজটা খুব ভালো করে বোঝা যায়, কিন্তু মেসোপজটা ভালো বোঝা যায় না। ঠিক আছে, তাহলে দেখ এটাও একটা বলছে মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় যে অংশের তাপমাত্রাটা ফিক্সড থাকে, উচ্চতা বৃদ্ধি থাকলেও মানে বাড়তে থাকে না, অর্থাৎ -93 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তাকে আমি বলবো মেসোপজ। ঠিক আছে, এইটা একবার দেখবি বলেছিলাম থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি, আর 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 এই যে আয়নোস্ফিয়ার এই যে আছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এইটা একটুখানি মনে রাখিস, কিন্তু সবচেয়ে বেশি আমি কিন্তু বারবার বলছি এত শীতলতম হচ্ছে মেসোস্ফিয়ার, আর সবচেয়ে বেশি হচ্ছে যে এই দেখ এক্সোস্ফিয়ার, এই দুটো হচ্ছে যে কিন্তু মনে রাখবি বেশি আর কম। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেখবি তোরা সালের কোশ্চেন করতে গিয়ে দেখবি এখানে কিন্তু আছে, এগুলো পাবি সালের কোশ্চেনে। ঠিক আছে, সুতরাং এগুলো কিন্তু খুব ভালো করে করবি। ঠিক আছে, এইটা হলো এটা তো বললাম মেসোপজ হলো থার্মোস্ফিয়ার। হ্যাঁ, থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয় কেন দেখ, এটা বলতো সেলি, বল একটু, তারপরে আমি বলছি থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয় কেন, বলতো সেলি? কারণ ওখানে ওই মানে যে গ্যাস যেগুলো থাকে সেগুলো হচ্ছে আয়নিত অবস্থায় থাকে, তাই জন্য ওখানে একটা মানে আলাদা আয়নের স্তর তৈরি হয়, তাই জন্য ওটাকে আয়নোস্ফিয়ার বলা হয়। দেখ স্পিয়ার মানে হচ্ছে মণ্ডল, আগেই বলেছি, থার্মোস্ফিয়ার মানে থার্মোমণ্ডল মানে তাপমাত্রা যে মণ্ডল হয় থার্মোস্ফিয়ার, সেই জন্য। এবার আয়নোস্ফিয়ার মানে বুঝতে পারছিস আয়নের মণ্ডল। ঠিক আছে, এবার আমরা কি জানি আয়ন কোনো একটা যদি খুব টেম্পারেচারে হয় বা অনেকটা কোনো একটা রশ্মি দেখে হয় বা কোনো আলাদা বাইরে থেকে তাপমাত্রা পাঠাতে হয় বা আলো পাঠাতে হয়, তবে এইসব জিনিসগুলো হলে এগুলো আয়নে তৈরি হয়। ঠিক আছে, তো এইটুকু বোঝা যাচ্ছে যে থার্মোস্ফিয়ারে
বেশিরভাগ যে গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলো আয়নিক অবস্থায় থাকে। এবার কিভাবে এই গ্যাসগুলো আয়নে হয়, দেখ এখানে লিখেছে সূর্য থেকে আগত গামারশ্মি, এখানটা একটু ফলো কর। সূর্য থেকে আগত গামারশ্মি, বিশেষ করে এক্স রশ্মি, মহাজাগতিক রশ্মি থার্মোস্ফিয়ারে বায়ুমণ্ডলে গ্যাসীয় মাধ্যম দ্বারা শোষিত হয় এবং বায়ুমণ্ডলে গ্যাসীয় পরমাণুগুলোকে ভেঙে ইলেকট্রন মুক্ত করে ও তার ফলে ধনাত্মক বস্তুকণা সৃষ্টি করে এবং আয়নে তৈরি করে। ঠিক আছে, দেখ তাহলে কি বুঝতে পারছি যে কোনো আয়নে যদি আমরা ভাঙতে যাই তাহলে কি হয়, ডাইরেক্টলি দেখ জেনারেলি যে কোনো মলিকুল আয়নে ভাঙে না, ঠিক আছে, তাকে হিট দিতে হয় বা কখনো কখনো আলো দিতে হয়, লাইট দিতে হয়, সেই হিসেবে এরা আয়নে তৈরি হয় পজিটিভ এবার নয় নেগেটিভ। ঠিক আছে, এবার যেহেতু থার্মোস্ফিয়ার হচ্ছে অনেক উঁচু, সেই জন্য এখানে হাইড্রোজেন থাকে আর হিলিয়াম থাকে। এবার হাইড্রোজেন আর হিলিয়াম এরা হাইড্রোজেন প্লাস আর হিলিয়াম 2+ তৈরি হয়। ঠিক আছে, কার প্রভাবে, কখনো কখনো এক্স রশ্মি বলা হয়, এক্স রশ্মি বা মহাজাগতিক রশ্মি বা থার্মোস্ফিয়ার, বা কখনো মহাজাগতিক রশ্মি, তো কখনো বলা হয় গামা রশ্মি, কখনো বলা হয় আল্ট্রাভায়োলেট রশ্মি। তো এইগুলো যখন হাইড্রোজেন বা হিলিয়ামে পড়ে তখন এরা আয়নে তৈরি করে এবং এই আয়ন প্রচুর পরিমাণ থাকে বলে একটা স্তরের মতো থাকে, এই জন্য একে বলা হয় আয়নোস্ফিয়ার। ঠিক আছে, এবার দেখ এইখানটা এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আগে বলেছি আরেকবার বলছি, এটা দেখবি তোদের মাধ্যমিকে পরীক্ষায় পড়েছিল কোনো একবার। বায়ুমণ্ডলে কোন স্তরে তরঙ্গ প্রতিফলিত হয় ও মেরুজ্যোতি দেখা হয়। মেরুজ্যোতি বলেছি আগেই, সেটা হচ্ছে যে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। আর দেখ এটা বেতার তরঙ্গ, নতুন একটা বললাম যে বেতার তরঙ্গ কিন্তু এই স্তর থেকেই প্রতিফলিত হয়। আমরা যে বেতার শুনতে পারি অর্থাৎ রেডিও শুনতে পারি। ঠিক আছে, কখনো কখনো ইংরাজিতে বলে, ভালো করে রাখবি সেলি, মনে রাখবি যে বেতার তরঙ্গকে ইংরাজিতে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তোকে এরকম করে কোশ্চেন দিতে পারে যে কোন মণ্ডলের অস্তিত্ব, যে বায়ুমণ্ডলের কোন স্তরের অস্তিত্বের জন্য আমরা রেডিওর থেকে গান শুনতে পারি। ঠিক আছে, এটা হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। ঠিক আছে, অ্যাকচুয়ালি আয়নোস্ফিয়ার, দেখ কী হয়, এই যে আয়নগুলো থাকে আর যে তুই তরঙ্গগুলো পাঠাচ্ছিস সেই তরঙ্গগুলো ওইখানে কি হয়, বাউন্স হয়ে যায়, মানে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। বুঝতে পেরেছিস? সেই জন্য আমরা এই যে আয়নোস্ফিয়ার অ্যাকচুয়ালি থার্মোস্ফিয়ার স্তর, এবার থার্মোস্ফিয়ারের স্তরেরই একটা অংশ হচ্ছে যে আয়নোস্ফিয়ার, কারণ ওইখানে বেশিরভাগ আয়ন থাকে, সেই আয়ন দ্বারা প্রতিফলিত হয়। এখানে টার্মটা লিখেছে দেখ প্রতিফলিত, অ্যাকচুয়ালি কি হয় যে ফ্রিকোয়েন্সি বা যে তরঙ্গগুলো পাঠানো হয় সেগুলো আয়ন স্তরে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। ঠিক আছে, সেগুলোই আমরা শুনতে পাই। ঠিক আছে, এবার দেখ এইখানটা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বি। ঠিক আছে, মেরুজ্যোতি কাকে বলে? ও এখনই বললো যে কি হয়, আয়নোস্ফিয়ারে বা অ্যাকচুয়ালি থার্মোস্ফিয়ারের একটা অংশ আয়নোস্ফিয়ার, যেখানে ছোট ছোট এই যে তড়িৎগ্রস্ত কণা, বা এখনই বললাম বিভিন্ন রকম বেশ দেখ তাহলে বললাম যে মেরুজ্যোতি বা মেরুপ্রবাহ কি, এইটা হচ্ছে যে আয়নোস্ফিয়ারে বিভিন্ন রকম এই যে আয়ন থাকে, সেই আয়নগুলো বা অণুগুলো তড়িৎচুম্বক, দেখ একবার কি বলেছে বলে দিচ্ছি, দেখ তারপরে ভালো করে বলি। অ্যাকচুয়ালি যেটা দেখা যায় যে এই আয়নগুলো বিভিন্ন চৌম্বকের প্রভাবে বিচ্ছুরণ হয়, বিচ্ছুরণ মানে হচ্ছে রিফ্লেক্ট করে। ঠিক আছে, রিফ্রাকশন ইংরেজিতে বলা হয়। ঠিক আছে, সেই জন্য একটা চকচকে অংশ দেখা যায়, মনে হবে যে তারার মতো জ্বলছে, যেটাকে আমরা বলবো মেরুজ্যোতি। দেখ উদাহরণ মানে কীরকম লিখেছে, আয়নোস্ফিয়ারে উপস্থিত তড়িৎগ্রস্ত অণু বা পরমাণু চৌম্বক বিক্ষোভের ফলে সুমেরু বা কুমেরু অঞ্চলে একরকম আলোর বিচ্ছুরণ দেখা যায়, যাকে মেরুজ্যোতি বা মেরুপ্রবাহ বলে। মেরুপ্রবাহ, সরি প্রবাহ নয়, প্রবাহ। ঠিক আছে, এটা কিন্তু তোদের কিন্তু পরীক্ষায় পড়ে। ঠিক আছে, তাহলে আয়নোস্ফিয়ারের বিভিন্ন তড়িৎগ্রস্ত অণু আর চৌম্বক বিক্ষোভের ফলে সুমেরু আর কুমেরু অঞ্চলে আলোর বিচ্ছুরণ দেখা যায়। ভালো করে পয়েন্ট নোট করবি, কিন্তু এখানে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে জায়গা বলতে হবে, সুমেরু কুমেরু অঞ্চল বলতে হবে, একটা হচ্ছে আয়নোস্ফিয়ারের হয় সেটা বলতে হবে, আর এই যে তড়িৎগ্রস্ত অণু বা পরমাণু চৌম্বক বিক্ষোভের ফলে। ঠিক আছে, এই তাহলে কারণটা হচ্ছে তড়িৎগ্রস্ত কণার তড়িৎগ্রস্ত কণা বা অণু পরমাণুর চৌম্বক বিক্ষোভের ফলে সৃষ্টি হয়। কোথায় সৃষ্টি হয়? আয়নোস্ফিয়ারে সৃষ্টি হয়। সেটা কোথায় দেখা যায়? সেটা সুমেরু আর কুমেরুতে দেখা যায়। ঠিক আছে, এই জন্যকে মেরুজ্যোতি বা মেরুপ্রবাহ বলে। ঠিক আছে, কোশ্চেন এখানে অনেক রকমভাবে হতে পারে, মেরুজ্যোতি কী, মেরুজ্যোতি কেন হয়, মেরুজ্যোতি কোথায় দেখা যায়। ঠিক আছে, এই মেরুজ্যোতি নিয়ে কোশ্চেন কিন্তু পড়ে, ভালো করে লিখবি। ঠিক আছে, তারপরে কোশ্চেনে যাচ্ছি, দেখ
কোন স্তরে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশনগুলি পৃথিবীর চারিদিকে আবর্তন করে? দেখবি এটা কিন্তু তোদের একবার কোনো বছরে মাধ্যমিকে এসেছিলো, এক্সোস্ফিয়ার। ঠিক আছে, দেখ বায়ুমণ্ডলে কোন স্তরটি বায়ুশূন্য? এখনই বললাম যে 1000 কিলোমিটার পর্যন্ত অলমোস্ট বায়ু বোঝা যায়, তারপরে বোঝাই যায় না, এত পাতলা বা বায়ুশূন্যর মতো থাকে। ঠিক আছে, তো এই দেখ ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে 1500 কিলোমিটার ওপরে, তো অত ওপরে বায়ুমণ্ডল থাকেই না, প্রায় বায়ুশূন্য মতো মনে হয়। ঠিক আছে, এইটা দেখবি এই একই, বায়ুমণ্ডলে কোন স্তরে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পায়? এটা বলেছি, প্রথমে বাড়ে, তারপরে কমে, তারপরে বাড়ে, তারপরে কমে, তারপরে বাড়ে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস তো, যেটা বললাম বাড়ে কমে ওটা দিয়ে? সেলিম বুঝতে পেরেছিস? স্যার হ্যাঁ, কিন্তু প্রথমে তো কমেই। ও সরি, প্রথমে কমে দিয়ে শুরু করতে হয়, প্রথমে কমে, তারপরে বাড়ে, তারপরে কমে, তারপরে বাড়ে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, এইটা একটা নতুন জিনিস, বল দেখি ল্যাপস রেট কাকে বলা হয়? ল্যাপস রেট তোদের ওই যে বললাম না, 1000 কিলোমিটার উচ্চতা যদি উঠিস তাহলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে। ঠিক আছে, এই যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা যে হ্রাসের হার বা বৃদ্ধির হার, এটাকেই আমরা বলবো ল্যাপস রেট। ঠিক আছে, এটা তোদের বইয়ে নেই, এটা একটুখানি নোট করে নিস। ঠিক আছে, তারপরে দেখ বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপের কিভাবে পরিবর্তন করতে পারে, এটা বল দেখি সেলি। বায়ুমণ্ডলে যদি উচ্চতা বাড়াস তাহলে চাপ কিভাবে পরিবর্তন হয় বলতো? মানে বুঝতে পারছি না তো। যত উপর দিয়ে যাবি তো বায়ুমণ্ডলের চাপ কি হবে? কমে যাবে। কমে যাবে। কেন যাবে? ঠিকই তো বলেছিস, যত উপরে যাবি কমে যাবে, কিন্তু কেন কমে যাবে? কারণ বায়ু পাতলা হতে থাকে, পাতলা যত হতে থাকবে তত তো কমতে থাকবে, তাই না? বুঝতে পেরেছিস? হালকা গ্যাসগুলো তো উপরের দিকে থাকে আর ভারী গ্যাসগুলো নিচের দিকে থাকে। হ্যাঁ, সেটাও ঠিক, সেটা হবে। ঠিক আছে, যত ভারী গ্যাস থাকবে তত চাপ বাড়বে, তাই না? গুড, ঠিক আছে। আচ্ছা এইটা একটা জিনিস, ঠিক আছে, অ্যালবেডো কাকে বলে? অ্যালবেডো কাকে বলে জানিস? এটা তোদের বইয়ে নেই কিন্তু। ঠিক আছে, অ্যালবেডোটা একটু, ভূগোলে আছে। হ্যাঁ তোদের ভূগোল আছে, ঠিক বলেছিস। বলতো কি বলতো একটা জিনিসটা? ওই যে সূর্য থেকে যেসব মানে মানে আসে, মানে তাপ যেটা আসে সেটা বিকিরিত হয়ে কিছুটা মানে ওই যে ফিরে যেতে পারে না, তাকে সেই অ্যালবেডো বলে। হুম, দেখ কিছুটা অংশ, দেখ 100% যে সূর্যলোক আসে বা সূর্যের কিরণ পৃথিবীতে আসে, তার 100% কিন্তু আমরা পৃথিবীর পাই না। ঠিক আছে, কিছু অংশ এই বায়ুমণ্ডল থেকে ঘুরে চলে যায়। বায়ুমণ্ডল আমরা বললাম ছোটো ছোটো কণার মতো, তো বায়ুমণ্ডলে ধাক্কা খায়, আর তাছাড়া অনেক আয়নোস্ফিয়ার মেসোস্ফিয়ার এগুলোতে আছে, তো এই সব কণার মধ্যে দিয়ে ধাক্কা খেয়ে বিকরিত হয়। ঠিক আছে, সেই বিকরিত হওয়ার পরিমাণটা এবার বলতে হবে। যতটা 60% বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, 40% ফিরে যায়। এই 40% সূর্যরশ্মিকে অ্যালবেডো বলে। এটা দেখবি তোদের বইয়ে, এই বইয়ে নেই, একটুখানি লিখে নিস। ঠিক আছে, আর এইটাকে 40% যেটা ফিরে যায় সেটাকে বলবো অ্যালবেডো, আর যে 60% যেটা গরম করছে সেটাকে বলবো কার্যকরী সৌর বিকিরণ। ঠিক আছে, এবার দেখ এই যে বলছি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীতে উষ্ণতা বাড়ছে। ঠিক আছে, বছরে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির হার 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড। এ মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলো মাথায় লাগবে, এগুলো আসেও না, কোনো কিছু করার দরকার নেই। এইটা বল দেখি বৈপরীত্য উত্তাপ কাকে বলা হয়? পারবি বলতে? সেলি পারবি বৈপরীত্য উত্তাপ? মানে ওই এক ডিগ্রিতে যেরকম উষ্ণতা বাড়তে থাকে কিছু কিছু ক্ষেত্রে সেটা মানে কমতে থাকে, যেমন নিরক্ষীয় না, কমতে থাকে তো, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে। ঠিক আছে, কিন্তু কি হয় কিছু কিছু ক্ষেত্রে কমা বদলে বাড়তে থাকে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। জেনারেলি কি হয়, হ্যাঁ বৈপরীত্য মানে বিপরীত। ঠিক আছে, এটা কোথায় পাওয়া যায়? এটা পর্বত এলাকায় পাওয়া যায়। এটা দেখবি, এটা বলতে মানে আমি আর বলছি না, দেখবি ভূগোলের মানুষের কাছে বুঝতে পারবি এটা কি হয়। ইউ আকৃতির হয়ে থাকে পর্বত অঞ্চলের জন্য, তো নিচের অংশ থেকে উপর অংশ আস্তে আস্তে ধাপে ধাপে উঠতে থাকে। এই ধাপে ধাপে উঠতে থাকার জন্য টেম্পারেচার চেঞ্জ হয়। ঠিক আছে, এটা একটুখানি দেখে নিবি। ঠিক আছে, বৈপরীত্য উত্তাপ ভূগোলের। আর যদি এখন না পড়িস তাও হবে, কারণ এগুলো দেখবি জিওগ্রাফিতে আছে, তোদের টেনে আছে, তাই তো? না 9-এ আছে এগুলো বৈপরীত্য?
আচ্ছা ঠিক আছে, একবার এইগুলো পরে পড়তে পারবি, আবার এগুলো এখন নাও পড়তে পারিস। এই পরিচলন স্রোত কাকে বলে, এইটা আছে পরিচলন স্রোত, বলতো পরিচলন স্রোত কাকে বলে? পরিচলন কাকে বলে? তাপমাত্রা, ক্লাস 8-এ পড়েছিস, তাপমাত্রা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, ঠিক আছে? তার মধ্যে কি বলবো, অনেক রকমভাবে প্রবাহিত হয়, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতিতে কি হয়, কণাগুলো তাপমাত্রা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত করে, ঠিক আছে, বা নিয়ে যায়। যেমন হচ্ছে তোকে বলছি লোহা, দেখবি লোহা কি করিস, লোহাকে তুই যদি গরম করিস, এক প্রান্তে গরম করবি, দেখবি আরেক প্রান্তে হাত দিবি, আরেক প্রান্তে দেখবি হাতে তোর ছাঁকা লাগবে। কেন লাগে? ওই যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা লোহার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু দেখবি এখানে কি হয়, লোহার কণা কোনো প্রবাহিত হয় না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়, দেখবি তোদের ক্ষেত্রে ভালো বুঝতে পারবি কীরকম হয়। দেখবি খুব গরম করছে কিন্তু তোদের এদিকে বৃষ্টি হয়নি, পাশের কোনো গ্রামে দেখবি বৃষ্টি হচ্ছে, তখন দেখবি ঠান্ডা হাওয়া তোদের গ্রামে আসে। এরকম দেখেছিস তো? এরকম অনেক সময়ই হয়ে থাকে, ঠিক আছে? কীভাবে হয়, এই যে অংশটা এটা হলো, এটাকে আমি বলবো পরিচলন স্রোতের জন্য হচ্ছে, বা পরিচলন পদ্ধতির মধ্যে তাপ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? কি হয় যে একটা উত্তপ্ত অংশ, সেই উত্তপ্ত অংশ যখন অন্য অংশে প্রবাহিত, বায়ুমণ্ডলের উত্তপ্ত অংশ, সেই কণাগুলি পরস্পরের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায়, কণাগুলো দেখ লোহার ক্ষেত্রে কি হয়, এক কণা ধর সামনের কণা পিছনের কণাতে প্রবাহিত হতে পারে না, ঠিক আছে? কিন্তু এর ক্ষেত্রে এই যে বাতাসের ক্ষেত্রে একটা কণা অন্য জায়গাতে পৌঁছাতে পারে, মানে আমাদের এই গ্রামের বাতাস ওই পাশের গ্রামে চলে যেতে পারে। এবার এই গ্রামে যদি গরম থাকে, সেই গরম বাতাসটা অন্য জায়গায় প্রবাহিত হচ্ছে, বা কখনো কখনো শীতল বায়ুটা শীতলটাকে গরম জায়গায় আসছে। এই যে পদ্ধতি, এটাকেই বলবো আমি পরিচলন পদ্ধতি। এটা একটা স্রোতের, সমুদ্রের স্রোতের সাথে তুলনা করা হয়, এই জন্য এটাকে বলা হয় পরিচলন স্রোত। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বললাম? এবার এটা দেখবি একটা গরম আর ঠান্ডার মধ্যে একটা চক্রাকারে চলতে থাকে, সেই জন্য এটাকে বলবো পরিচলন স্রোত। এবার দেখবি বাতাস কি হয়, বাতাস জেনারেলি উঁচুতে দেখবি ঠান্ডা আর নিচুতে গরম, ঠিক আছে? এই নিচুর গ্যাস যখন গরম হয়, গরম হয়ে গেলে কি হয়, হালকা হয়, হালকা হয়ে উপরে চলে যায়, আর উপরে যখন ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে আবার ভারী হয়ে গেল, তখন নিচে পড়লো। এটা অর্থাৎ একটা চক্রাকারে প্রবাহিত হয়, এটাকেই আমরা পরিচলন স্রোত। আর পরিচলন স্রোতের জন্যই অ্যাকচুয়ালি বায়ু প্রবাহর সৃষ্টি হয়। এই 49 আর 50টা হচ্ছে যে একই কারণ, ঠিক আছে? এরপরে বলতো রাখি, বলতো ঝড় কাকে বলে? ঝড় কি? আর একটা ঝড়ের উদাহরণ, ঝড় কি বল রাখি? ভূগোল তো পড়েছিস এতদিনে, ঝড় কি বল? উচ্চ বেগ গতিসম্পন্ন বায়ু প্রবাহ যখন কোনো স্থান ভূপৃষ্ঠের কোনো স্থানে এসে পড়ে, তখন তাকে ঝড় বলে। আর একটা ঝড়ের উদাহরণ হচ্ছে সাইক্লোন। সাইক্লোন, আমাদের যেমন বলতে পারিস কালবৈশাখী, এইসবগুলো, ঠিক আছে? কি হয়, এক জায়গাতে ধর আমাদের এই করাঞ্জলি সার্কেলের বা এইখানে ধর তোদের গ্রামেই, ঠিক আছে, প্রচুর পরিমাণ গরম হয়ে গেছে হঠাৎ, কোনো কারণে, যে কোনো কারণেই হতে পারে, ঠিক আছে? বেশি গরম হয়ে গেছে। বেশি যখনই গরম হয়ে যায়, তখন কি হয়, সেই যে বাতাস সেইটা হালকা হয়ে যায়, হালকা হয়ে গেলে সেটা উপর দিয়ে উঠে গেল। উপরে যখনই উঠলো, এই নিচেতে সেই যে অংশটা বাতাস ছিল, গরম বাতাসটা ছিল, সেই বাতাসটা তো উপরে চলে গেল, তাহলে ওই অংশটা শূন্য স্থানে পরিণত হলো। সেই শূন্য স্থানটা পূরণ করার জন্য পাশের থেকে বাতাসগুলো খুব জোরে প্রবাহিত হয়ে ওই শূন্য স্থানটা দখল করার চেষ্টা করে, ঠিক আছে? যেটাকেই আমরা ঝড় নামে পরিচিত হয়, ঠিক আছে? এই একটা ঝড়ের উদাহরণ হচ্ছে কালবৈশাখী, এইসবগুলো, ঠিক আছে? সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, টাইফুন, ঠিক আছে? এগুলো বিভিন্ন জায়গার নাম। আর এদের তীব্রতা নির্ভর করে ওই যে শূন্যস্থান সৃষ্টি হচ্ছে, সেই শূন্যস্থান এর প্রবণতা কতটা, মানে প্রাবল্য কতটা, তার অনুসারে এই ঝড়গুলোর প্রাবল্য থাকে। মানে কোনো ঝড় যদি কোশ্চেন করা হয়, কোনো ঝড় বেশি হয়, বা কোনো ঝড় দেখবি খুব স্পিডে হয়, আর কোনো ঝড় খুব কম স্পিডে হয়। কেন? এটা হচ্ছে যে কারণ হচ্ছে এরকম, যে শূন্যস্থান যে সৃষ্টি হচ্ছে, সেই শূন্যস্থানটা কতটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? যদি কম পরিমাণ শূন্য অংশ তৈরি হয়, তাহলে কম পরিমাণ ঝড় হবে। যদি বেশি পরিমাণ শূন্য অংশ তৈরি হয়, তাহলে বেশি ঝড়ের গতি বেশি হবে, অর্থাৎ বাতাস বেশি জোরে প্রবাহিত হবে, ঠিক আছে? এটা দেখবি কোনো বছর মাধ্যমিকে পড়েছিল, ঠিক আছে? তাহলে দেখ, এই 52 পর্যন্ত আমরা এলাম। এরপরে এই কোশ্চেনগুলো আমি করতে পারি। এই কোশ্চেনগুলো একটা আমি বলছি না, কারণ এই কোশ্চেনগুলো আমি পাঠিয়ে দেবো, ধরে ধরে পড়বি, ঠিক আছে? এগুলো অলরেডি দেখবি তোদের আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত হলো।
এবার অলরেডি দেখবি এগুলো কিন্তু আছে তোদের, মানে যতগুলো করেছি এইখান থেকেই সব পেয়ে যাবি, ঠিক আছে। এইখানটা এবার একটুখানি ভালো করে পড়াই। দেখ এইটা হচ্ছে যে ওজোন স্তর কি, এইটা তোকে আমি এখনই বললাম, এটার মধ্যে আর কোনো অংশ নেই। স্ট্র্যাটোস্ফিয়ারের একটা অংশ হচ্ছে যে ওজোন স্ফিয়ার, যেখানে ওজোন গ্যাস থাকে, ঠিক আছে। এবার এই যে ওজোন গ্যাস, এই ওজোন গ্যাসটা হলো কিভাবে, কেউ বলতে পারবি যে ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয়? দেখি সেলি বলতো একটু, ওদেরকে বলছি তারপরে তুই বলতো আগে। সেলি বা লিসা বল দেখি, লিসাকে অনেক সময় ধরা নেই। লিসা, ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয় বলতো? ওজন গ্যাস কিভাবে তৈরি হয়? ওই যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, যে ওজোন স্তর রয়েছে, এই ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারেই হলো কেন? আর স্ট্র্যাটোস্ফিয়ারের ওজন, মানে ওইটাই বলছি যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস তৈরি হওয়ার কারণ কি, ঠিক আছে, বল দেখি, জানিস? আচ্ছা সেলিকে একটু পরে ধরছি, তুই ঠিক আছে। স্নিগ্ধা বা রাখি বল দেখি, বা জয়শ্রী কেউ বলতে পারিস তো, বল দেখি যে ওই ওজোন স্তর তৈরি হলো কিভাবে, স্ট্র্যাটোস্ফিয়ারেই বা তৈরি হলো কেন, বল দেখি। মানে ট্রপোস্ফিয়ারে তৈরি হলো না কেন, স্ট্র্যাটোস্ফিয়ারেই কেন তৈরি হলো, বল দেখি, বা কিভাবে তৈরি হয়? স্যার, কারণ আমরা জানি যে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে কি 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত উপস্থিত, আর ওজোন স্তর তো 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, তাই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই মানে ওজোন স্তরটা আছে। বলেছিস ঠিকঠাক, কিন্তু পুরোপুরি উত্তরটা ঠিক নয়। সেলি বলতে পারবি দেখি, বল তো কীরকম করে করতে পারবি, বলিস। স্যার প্রথমত স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা জানি ওখানে অক্সিজেন অণু থাকে। তো এবার অতিবেগুনি রশ্মি যেটা, সেটা যখন স্ট্র্যাটোস্ফিয়ারে এসে পৌঁছায় তখন ওই যে অক্সিজেন মানে অণু যেটা থাকে সেটাকে মানে বিয়োজন করে, মানে ওটাকে বিয়োজন করার ফলে হচ্ছে যে অক্সিজেন যেটা থাকে সেটা মানে পরস্পর বিয়োজন করার পরে একের সাথে একটা যুক্ত হয়ে মানে অণু যুক্ত হয়ে মানে ওজোন গ্যাস তৈরি করে। হ্যাঁ একদম ঠিক বলেছিস, কিন্তু আর একটু গুছিয়ে বলতে হবে। সেলি ভালো করে দেখ, সবাই ভালো করে শোন, এই উত্তরটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ভালো করে শোন, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের অক্সিজেন গ্যাস থাকে, এর উপরে কেন থাকে না? এর উপরে হচ্ছে যে যদি ভারী গ্যাস হয় তাহলে নিচে চলে আসছে, তো এর ওপরে দেখবি বেশিরভাগ হাইড্রোজেন হিলিয়াম থাকে, ঠিক আছে। তো স্ট্র্যাটোস্ফিয়ারে যেরকম পরিমাণ অক্সিজেন বা নাইট্রোজেন গ্যাসের ওজন, তাতে অক্সিজেন বা নাইট্রোজেন ওই টাইপের গ্যাসগুলো জেনারেলি ওই স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, ঠিক আছে। এটা বোঝা গেল যে অক্সিজেন থাকে। এবার এবার আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো যখন ওই ওপরের স্তরগুলো ভেদ করে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত পৌঁছায়, তখন কি হয়, অক্সিজেন অণু ভেঙে যায়। দেখ এটা দেখ, এই রিয়াকশনটা ভালো করে দেখ, দাঁড়া দেখাই, এইখানটা দেখ, একটা অক্সিজেন ভেঙে গিয়ে অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে O+O দেখা যায়, ঠিক আছে। এই ল্যামডা লেস দ্যান 240 ন্যানোমিটার, এটা লেখার দরকার নেই, এটা কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। শুধুমাত্র এটা তোদের সিনিয়র ক্লাসে বুঝতে পারবি, এটা এখন দরকার নেই। অক্সিজেন হচ্ছে যে অতিবেগুনি, শুধু এটুকু লিখবি, অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট ইউভি রশ্মি, ঠিক আছে, ইউভি লিখবি, ঠিক আছে। তো এই অক্সিজেন ভেঙে গিয়ে দেখ, একটা অক্সিজেন ভেঙে গিয়ে দুটো অক্সিজেন এই অক্সিজেন র্যাডিক্যাল তৈরি করে। O2 যদি ভেঙে যায় O+O, ঠিক আছে। এখানে একটুখানি প্রবলেম আছে, ও ডট হতো, কিন্তু তোদের বইয়ে যা আছে, তোদের বইয়ে রেডিক্যাল দেখানো হয় না, যেরকম আছে তোদের বইয়ে সেরকমই করবি, ঠিক আছে। তাহলে O+O হলো একটা ভেঙে গিয়ে। এবার এই যে দুটো ও তৈরি হলো, সেই দুটো আলাদা আলাদা অক্সিজেনের সাথে রিয়াকশন করে, ঠিক আছে। দেখ যেটা এইখানে দেখিয়েছে, একটা দেখ অক্সিজেন O2 রয়েছে, আর একটা ফাঁকা, একটা মলিকুলার অক্সিজেন, মলিকুলার মানে অণু, একটা অক্সিজেন অণু, আর একটা দেখ অক্সিজেন পরমাণু, এই দুটো যুক্ত হয়ে O3 স্টার মানে দেখছিস, স্টার হচ্ছে উত্তেজিত অবস্থা, এক্সাইটেড স্টেট বলা হয়। এইটা এবার অন্য মলিকুলার এর সাথে যদি ধাক্কা হয়, এই অ্যাকচুয়ালি এই ও স্টার মানে হচ্ছে বেশি শক্তি আছে, ঠিক আছে, সেই শক্তিটা অন্য কারোর সাথে ধাক্কা হয়ে সেই শক্তিটা দিয়ে দেয়। তো এইটার লেখার যদি না পারিস, তোর কোনো দরকার নেই লেখার, এই পর্যন্ত লিখলি হবে O2+O = O3, অর্থাৎ এই এতগুলো স্তর রয়েছে, এই স্তরের মধ্যে একমাত্র স্ট্র্যাটোস্ফিয়ারেই আমার ওজোন গ্যাস তৈরি হয়, ঠিক আছে। তাহলে প্রথমে জানলাম যে এর উপরে তৈরি হয় না কেন, কারণ এই গ্যাসটার যে পরিমাণ ভারী, তাতে অক্সিজেন জেনারেলি টপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, এর উপরে
থাকতে পারে না, এর উপরে হালকা গ্যাসগুলো থাকে। তাহলে এর ওপরের যে স্তরগুলো সেই স্তরে ওজোন গ্যাস তৈরি হওয়ার কোনো চান্স নেই। এবার আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো যখন স্ট্র্যাটোস্ফিয়ারে আসে তখন অক্সিজেনগুলো এই যে অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে পারমাণবিক অক্সিজেন তৈরি করে। O2 মানে হচ্ছে যে অণু, আর একটা সিঙ্গেল হলে সেটাকে বলবো পরমাণু, ঠিক আছে? তাহলে O2 ভাঙলো O+O। এবার এই একটা ও আর একটা অক্সিজেন মানে অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে, ভালো করে খেয়াল করবি কখন অণু বলছি কখন পরমাণু বলছি, ঠিক আছে? O2 যখন থাকবে তখন অণু, শুধু ও বলবো যখন তখন বলবো আমি পরমাণু। তাহলে এখানে বলছি দেখ, O2 অণুর সাথে ও পরমাণু যুক্ত হয়ে আমার ওজোন গ্যাস তৈরি হচ্ছে। যেহেতু এই একমাত্র স্ট্র্যাটোস্ফিয়ারেই এই গ্যাস তৈরি হচ্ছে, তাই এটাকে আমি বলবো যে স্ট্র্যাটোস্ফিয়ারেই এই গ্যাস একমাত্র পাওয়া যায়, অন্য স্তরে। তাহলে বলতো সেলি যে এর নিচের স্তরে কেন হয় না? মানে স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেন গ্যাস আছে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস তৈরি হলো, ঠিক আছে? কিন্তু ট্রপোস্ফিয়ারেও তো আমরা কি জানি বায়ুমণ্ডলের দেখ নিচের স্তরে অক্সিজেন আছে, আর যদি নিচের স্তরে অক্সিজেন না থাকতো তাহলে আমরা কিন্তু মরে যেতাম, ঠিক আছে? তাহলে নিচের স্তরেও তো অক্সিজেন আছে, তাহলে নিচের স্তরে আমার ওজোন গ্যাস তৈরি হলো না কেন বলতো? কারণ নিচের স্তরে তো অতিবেগুনি রশ্মিটা আসতে পারে। হ্যাঁ, গুড। ওই যে ওজোন স্তর হলো, এইটা কি হলো গঠনটা দেখালাম। আবার উল্টো আরেকটা জিনিস হয়, ওজোন স্তর এই যে আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে ভেঙেও যায়, ঠিক আছে? তাহলে দেখ ওই যে আল্ট্রাভায়োলেট রশ্মি আর ট্রপোস্ফিয়ারে আসতেই পারে না, আর যদি আসতেই না পারে তাহলে ওজোন গ্যাস তৈরি হওয়ার কোনো ব্যাপারই নেই। আর যদি না তৈরি হয় তাহলে ট্রপোস্ফিয়ারের আমার অক্সিজেন ওজোন গ্যাস তৈরিই হবে না। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? হ্যাঁ রে, 9-এর ছেলেগুলো ঠিক বুঝতে পেরেছিস? যা যা বলছি বুঝতে পারছিস তো, না একটু বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে? ঠিকঠাক বল একটু, আমি বুঝতে পারছি না তোরা কি করছিস। কাছে থাকলে বুঝতে পারতাম। বুঝতে পারছিস তো ঠিকঠাক? যা কেউ হ্যাঁ স্যার, না স্যার কিছু বুঝতে পারছি না। বেশ ঠিক আছে। এই দেখ, এটা এতক্ষণ বললাম যে ওজোন গ্যাস আমার কিভাবে তৈরি হয়, ঠিক আছে? এরপরে আর একটা জিনিস হচ্ছে ওজোন গ্যাস কিভাবে ভাঙে। দেখ এটা একই জিনিস, ওটা কিভাবে তৈরি হয়েছিল, এবার এটা ভাঙে দেখ। তাহলে O3 যখন একটা আল্ট্রাভায়োলেট রশ্মি যখন পড়ে তখন কি হয়, O2 একটা অক্সিজেন অণু তৈরি হয়, আর একটা হচ্ছে অক্সিজেন পরমাণু তৈরি হয়। এবার অক্সিজেন অণুটা তো স্টেবল মানে স্থায়ী, সেই জন্য O2 আর চেঞ্জ হবে না, কিন্তু ও যেটা রয়েছে সেটা খুব এক্সাইটেড, সেটা রিয়াকশন করতে চায়, ঠিক আছে? সে অন্য আরেকটা ও এর সাথে রিয়াকশন করবে, দিয়ে O2 তৈরি করে, ঠিক আছে? দেখ তাহলে O3 হলো প্রথম, O2+O হলো, আর এইখানে দেখ এটা লিখেছে, এটা নাও লিখতে পারে, এই দুটো ও যুক্ত হয়ে আর একটা O2 তৈরি হলো। বুঝতে পারছিস কি বলছি? তাহলে দেখ অক্সিজেন আমি ভাঙা দেখালাম, অক্সিজেন যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করলাম, আর ওজোন গ্যাস ভেঙে আবার অক্সিজেন গ্যাস তৈরি করলাম। এই যে চক্র, এটা একমাত্র অতিবেগুনি রশ্মির প্রভাবেই হয়ে থাকে, আর এটা চক্রাকারে হয়ে থাকে। এই জন্য দেখবি বাতাসে আল্ট্রাভায়োলেট রশ্মির পরিমাণ সবসময় স্থির থাকে, ঠিক আছে? দেখ এই যে আছে যে, যা কোন দিকে গেল রে, উড়ে পালালো, যা দাঁড়া 1 সেকেন্ড। এই কোশ্চেনটাতে দিয়েছে পালিয়ে যায়। দেখ এই কোশ্চেনটা দিয়েছে যে বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ স্থির থাকে কেন? বাতাসে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন গ্যাস তার পরিমাণ স্থির থাকে কেন? কারণ আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবেই আমাদের ওজোন গ্যাস তৈরি হচ্ছে, আবার সেই আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবেই ওজোন গ্যাস আমাদের ভেঙে যাচ্ছে। তাহলে একটা তৈরি হচ্ছে একদিকে, আরেকদিকে ভাঙছে, সেই জন্য আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকছে। দেখ তাহলে যদি এই কোশ্চেনটা পড়ে, তোকে প্রথমে এটা দেখাতে হবে যে আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে আমাদের ওজোন গ্যাস তৈরি হয়, সেই এই দুটো রিয়াকশন দেখাতে হবে, এই রিয়াকশনটা আর এই রিয়াকশনটা, ঠিক আছে? আর একটা তোকে ভাঙাটা দেখাতে হবে, এই রিয়াকশনটা। আর যদি বললাম এটা নাও দেখাতে পারিস, এটার বদলে দেখাবি একটা ও আর একটা ওর সাথে যুক্ত হচ্ছে, দিয়ে O2 তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কারণ এই দুটো বিপরীত প্রক্রিয়া একই সাথে চলতে থাকে, যার জন্য বাতাসে ওজোন গ্যাসের পরিমাণ ফিক্সড থাকছে, ঠিক আছে? এইটা তোদের পড়ে না কোনো দিন। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়? এটাকে বলা হয় ডবসন একক, ঠিক আছে? এটা তোদের বইয়ে নেই মনে হয়, তোদের বই আছে? সেলি আছে ডবসন একক?
হ্যালো, আছে এমনি অ্যাপ্লিকেশনে লেখা আছে। আচ্ছা ঠিক আছে। এবার এটাকে একবার দেখে নিবি তাহলে। এটাকে ডবসন একক বলা হয়। এক ডবসন সমান হচ্ছে 0.01 মিলিমিটার পুরু ওজন গ্যাস, ঠিক আছে। মানে 1 মিলিমিটারের 100 ভাগ যে ঘনত্ব যদি অক্সিজেন গ্যাসের থাকে, তাহলে সেটাকে আমি বলবো 1 ডবসন আমার ওজন গ্যাস আছে, ঠিক আছে। বেশ, এটাকে দেখ, বায়ুমণ্ডলে ওজন গ্যাস পরিমাপ করার যন্ত্র ডবসন স্পেকট্রোমিটার। এই ডবসন এককের জন্য এটাকে ডবসন স্পেকট্রোমিটার বলা হয়, ঠিক আছে। এটাকে ওজন গহ্বর রাখি, একটু গুছিয়ে বল তো ওজন গহ্বর কাকে বলে, গুছিয়ে বল একটু দেখি, বলে। হ্যাঁ স্যার বলছি। হুম, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের পরিমাণ নির্দিষ্ট থাকায় স্যার দাঁড়ান একটু বলছি, একটু ভেবে নিই। ভাবছে। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের পরিমাণ ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে, একটা পাতলা হয়ে যাচ্ছে, সেই পাতলা অংশটাকেই আমরা বলবো ওজন গহ্বর। আচ্ছা লিসা বলতো, লিসা একটু গুছিয়ে বলতো, এই একই জিনিস দেখি কীরকম পারিস। ওজন গহ্বর বলতে কী বোঝো বল। ওই তো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরের মানে অন্তর্গত যে ওজোন স্তরের মানে সূর্যের অতিবেগুনি রশ্মি ওই জীবজগতে রক্ষা করে, কিন্তু বায়ুমণ্ডলের কিছু কিছু গ্যাস যেমন ওই সিএফসি, NO2 প্রভৃতি গ্যাস মানে ওজন মানে ওইসব গ্যাসগুলো ওজোন রাশিকে ধ্বংস করে দেয়। এর ফলে পৃথিবীর কোনো কোনো অঞ্চলে ওজোন স্তর পাতলা হয়ে যায়। এগুলোকে বলা হয় ওই ওজোন হোল। আর এই কারণেই ওজোন গহ্বরের মধ্য দিয়ে আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে যায় এবং জীবজগৎকে নানা রকম ক্ষতি করে। গুড, একদম ঠিক বলেছিস। আমাকে আর বলতে হবে? আমাকে আবার বলতে হবে না নিশ্চয়ই, এই একই জিনিস, ঠিক আছে তো। আচ্ছা একটা জিনিস এইখানে দেখ, পৃথিবীর কোথায় ওজোন স্তরে ক্ষয় সবচেয়ে বেশি দেখা হয়? দক্ষিণ গোলার্ধে। কে বলতে পারবি বলতো? উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে বেশি হয়, আর নিরক্ষীয় অঞ্চলে বেশি হয় না কেন? এইটা এক্ষুনি যদি বলতে পারিস ভালো, না হলে আমি তোদের বাড়ির কাজ দিলাম, ঠিক আছে। এটা ভালো কোশ্চেন কিন্তু। আল্ট্রাভায়োলেট যে রশ্মি সেটা দুই মেরুতে বেশি প্রভাব পাওয়া যায়, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে প্রভাব পাওয়া যায় না কেন বল? মানে কম প্রভাব পাওয়া যায় কেন বলতো? বলতে পারবি সেলি, বলতো দেখি। নিরক্ষীয় অঞ্চলে মানে বায়ুমণ্ডলের যে উচ্চতাটা সেটা বেশি হয়, আর মেরু অঞ্চলে উচ্চতাটা কম হয়, তাই জন্য কি? একদম একদম, ওটা ঠিকই বলেছিস। একটা কারণ ইম্পর্ট্যান্ট, আর একটা আছে যেটা পরের দিন আমি বলবো, আগে ভাববি, ঠিক আছে, বা দেখবি যদি কোথাও পাস, ঠিক আছে। আর একটা কারণ আছে, খুব সোজা এক লাইন, আমি পরের দিন বলবো, বাট আজকে একটু দেখিস, ঠিক আছে। বেশ, ওডিএস আর ওডিপি পুরো নাম কি এগুলো দরকার নেই, এগুলো পড়ার। ওডিএস হচ্ছে ওজন ডিপ্লিটিং সাবস্ট্যান্স, আর হচ্ছে যে ওজন ডিপ্লিটিং পোটেনশিয়াল, এটা করার দরকার নেই, ঠিক আছে। এবার দেখ এইখানটা একটুখানি ভালো করে মনে রাখবি, এই কোশ্চেনটা দেয় পরীক্ষায়, সবাইকে বলছি ফোকাস কর একটু, ঠিক আছে। ওজন বিনিষ্টকারীর পদার্থসমূহের উদাহরণ দাও, ঠিক আছে। কোন কোন পদার্থগুলো ওজন ক্ষতি করে একটুখানি কেয়ারফুলি কেয়ার করবি, দেখবি এইখানের মধ্যে উদাহরণগুলো বলে দেয়, দিয়ে বললো নাইট্রোজেন বা অ্যামোনিয়া কি গ্যাস কি ক্ষতি করে ওজন গ্যাসের? তো যদি সব নামগুলো না মনে থাকে তাহলে কিন্তু তোর মনে থাকবে না, সেই জন্য কি করবি, এই সমস্ত নামগুলো মনে রাখবি। সিএফসি, HCFC, যে কোনো হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এইগুলো। N2O, CCl4 মানে ক্লোরিনগুলো, CH3, CCl3 মিথাইল ক্লোরোফর্ম বলে এটাকে, ঠিক আছে, আর CH4, ঠিক আছে, আর NO হতে পারে, ঠিক আছে। এবার দেখ এই নামগুলো কিন্তু সব মুখস্থ রাখবি, যদি একটা ভুলে যাস আর এরকম করে দেয় NO কি ওজন ক্ষয়কারী গ্যাস, বুঝতে পেরেছিস কি বলছি? এরকম উদাহরণ দেয়, তো এইগুলো কিন্তু সব কটা নাম মনে রাখবি, ঠিক আছে। CFC কি? CFC হচ্ছে যে ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে। CFC তোদের ফ্রিজ, তারপরে যে এসি, এ সমস্তগুলোতে আগে CFC ব্যবহার করতো, ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক আছে। এখন CFC একবারে ব্যান্ড করে দেওয়া হয়েছে, এখন কিন্তু তোদের ফ্রিজে বা দেখবি এসি মেসি। আচ্ছা বলছি যে এই পর্যন্তই আজকে পড়ালাম, আজকে আর পড়াচ্ছি না, ঠিক আছে। পরের দিন আমার পড়াবো ওই CFC থেকে
ধরবো, ঠিক আছে? এইটা করে দেবো, আর এইগুলো ঠিক আছে। আর একটুখানি বাকি আছে, আর একটা ক্লাস করলেই দেখবি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। একটা বা দুটো ক্লাস করলেই আমি গোটাটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আচ্ছা বল, এবার কারোর কোশ্চেন আছে পুরোনোগুলো থেকে? বল।